ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে একটু আলোচনা করছিলাম এবং ওইটাই আজকে আমরা আবার নতুন করে আলোচনা করব। এবং বলা যায় যে এটা পাওয়ার পয়েন্টের রিক্যাপ ক্লাস। আমরা যতটুকু দেখছিলাম ওই জিনিসগুলো আবার দেখবো, হয়তো একটু অন্যভাবে। ওকে। তো পাওয়ার পয়েন্ট এটা আমাদের সবার আগে ওপেন করে নিতে হবে অবশ্যই। এই জিনিসটা সম্পর্কে কারো ধারণা আছে যে পাওয়ার পয়েন্টটা আসলে কি কাজে লাগে, বা পাওয়ার পয়েন্ট জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন এটা? পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, কেউ কি এটা বলতে পারবেন? একটু আমরা একটু শুনতাম। প্রেজেন্টেশনের কাজে লাগে, প্রেজেন্টেশন ওকে, তৈরি করার প্রেজেন্টেশন জন্য। বানানোর জন্য কাজে লাগে। আচ্ছা, যদি বলি যে পাওয়ার পয়েন্ট কে বানাইছে, কোন কোম্পানি পাওয়ার পয়েন্ট বানাইছে? মাইক্রোসফট স্যার। আচ্ছা, আর কেউ বলতে পারবেন কে বানাইছে পাওয়ার পয়েন্ট? ওকে। আচ্ছা, যাক, আমি জানি যে আপনারা সবাই জানেন, তো কোনো কারণে বলতেছেন না। মাইক্রোসফট কোম্পানি, যে কোম্পানি হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল বানাইছে, সেই কোম্পানি হচ্ছে পাওয়ার পয়েন্ট বানাইছে। ওকে। আচ্ছা, আমার ডিসপ্লে সবাই সম্ভবত দেখতে পাচ্ছেন, তাই না? ডিসপ্লে কি দেখা যাচ্ছে, একটু বলবেন। জি স্যার, দেখা যায়। এর যদি ডিসপ্লে দেখা যায় তাহলে আমরা শুরু করি। দেখা যাচ্ছে। তো পাওয়ার পয়েন্ট আনার জন্য অবশ্যই আমাদের পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করতে হবে, তাই না? এখন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কিন্তু হচ্ছে এক্সট্রা করে আর ইনস্টল করার দরকার নাই, তাই না? কেন? কারণ আমরা যখন মাইক্রোসফট অফিস নামে যে সফটওয়্যারটা আছে এটা যখন ইনস্টল করেছিলাম, ওই সময়ই আমরা হচ্ছে অফিস ইনস্টল করার সাথেই বেশ কয়েকটা সফটওয়্যার একসাথে, একটা প্যাকেজ, সফটওয়্যার প্যাকেজ ইনস্টল হয়। সেইখানে থাকে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এর বাইরে আরো কয়েকটা সফটওয়্যার থাকে। ওকে। এই কয়েকটা সফটওয়্যার মিলেই হচ্ছে অফিস। তো এই অফিস সফটওয়্যারটা যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি একবার, তো সেই জন্য আর আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামে এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নাই। তাহলে এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায়? জাস্ট চলে যাব সার্চ বারে, গিয়ে লিখবো POWER, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট লিখলেই চলে আসে। দেখেন, আমার সব পুরোটা লেখার দরকার পড়ে নেই, জাস্ট পাওয়ার কথাটা লিখছি, তাতেই পাওয়ার পয়েন্ট চলে আসছে। তো এই পাওয়ার পয়েন্টটা ওপেন করলেই পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে। তো পাওয়ার পয়েন্টের ফাইল অন্যভাবেও নেওয়া যায়, যেভাবে আমরা MS ওয়ার্ড, এক্সেল এগুলোর ফাইল নিয়েছিলাম। কিভাবে? ধরেন যে আপনার একটা ফোল্ডার আছে, ধরেন আপনার নামে একটা ফাইল আছে, বা যে কোনো একটা ফাইলে চলে গেলেন আপনি, যে ফাইলে বা যে ফোল্ডারে আপনি কাজ করবেন সেই ফোল্ডারের মধ্যে চলে গেলেন, এটা ধরে নেন। তো আমি আপনাদের নামে যে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম সেই ফোল্ডারের ভিতরে যাই, এই ফোল্ডারটা সম্ভবত। ওকে। তো আমি চাচ্ছি যে ঠিক এই জায়গাতে একটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল নিয়ে আসবো এই জায়গাতে। তো কি করব? শুধু রাইট ক্লিক করব, করার পরে বেশ কিছু অপশন চলে আসবে। এরপর নিউ নিউ থেকে দেখেন আমাদের একটা অপশন থাকবে, এখানে অনেকগুলো অপশন আছে যে কি কি নতুন জিনিস নেওয়া যাবে। তো এখানে আমি যদি একটু নিচে আসি বা একটু খুঁজি, তাহলে দেখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই নামে একটা হচ্ছে অপশন আছে, তাই না? যদি আমরা হচ্ছে লেখালেখির যে সফটওয়্যারটা আছে ওয়ার্ড, সেটার একটা ফাইল নিতে চাইতাম, তাহলে আমরা দেখছি যে এখানে আমরা জাস্ট লিখতাম যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটিতে ক্লিক করলেই আমাদের একটা লেখালেখির সফটওয়্যার বা ফাইল তৈরি হয়ে যেত। আর এক্সেল নেওয়ার জন্য কি করতাম? এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা নিতাম তখন। কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে পাওয়ার পয়েন্ট, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই একটা নতুন ফাইল তৈরি হয়ে যাবে। ওকে। এবং এই ফাইলের নাম এমনিতে একটা থাকবে, এটা আমরা নাম চাইলে চেঞ্জ করতে পারবো। আমি ধরলাম যে আমাদের নাম হচ্ছে ক্লাস 1, এটা নামে সেভ করে দিলাম। ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ওপেন হবে না এখন, জাস্ট সেভ হয়ে গেছে। এবং এই যে নিউ যে লেখাটা আছে এটা কিন্তু উইন্ডোজ 11 যারা ইউজ করেন তারা ঠিক এই যে বাম পাশের কর্নারেও কিন্তু অপশনটা পাবেন, এখানে ক্লিক করলে ওই সেম অপশন গুলো পাবেন। এখান থেকে আপনি পাওয়ার পয়েন্ট আনতে পারবেন। ওকে। এখন আমরা যদি এটাকে সরাসরি ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওকে। এই যে আমার পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট।
এবং এটা ওপেন হয়ে গেছে। আশা করি বুঝে গেছেন যে কিভাবে একটা ফাইল নিতে হবে। কিভাবে ফাইল নিতে হবে এটা কি বুঝছেন সবাই? এমন কেউ আছেন যে ফাইল কিভাবে নিতে হবে এটা বুঝতে পারেন নাই? একটু মেসেজ করে রেসপন্স করবেন যে আসলে বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা অবশ্যই একটু রেসপন্স করবেন মেসেজ লিখে। সবাই পাওয়ার পয়েন্টের ফাইল কি নিতে পারবেন? ওকে, শামীম বলছে যে সে পারবে। ওকে, আমরা ধরে নিলাম শামীম পারবে। শিল্পীও বলছে যে পারবে। যাক, যেহেতু দুইজন বলছে, একজন ছেলে থেকে বলছে একজন মেয়ে থেকে বলছে পারবে, তার মানে সবাই পারবে। আচ্ছা, তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্ট, এটা খুব একটা যে রকেট সায়েন্স এমনটা না। অন্যান্য ফাইলগুলো আমরা যেভাবে নিয়েছিলাম এই ফাইলটাও ঠিক একইভাবে নিতে হয়। ওকে, এবং এইখানে এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের হচ্ছে ইন্টারফেস। দেখতে অনেকটা এই এমএস ওয়ার্ড, এক্সেল ওগুলোর মতোই। একদম উপরে আছে বেশ কিছু অপশন, প্রত্যেকটা বেশ কিছু মেনু আছে। এই প্রত্যেকটা মেনুর আন্ডারে আবার অনেকগুলো অপশন আছে, তাই না? এই অপশন গুলো আবার বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করা। যেমন আমার হোমে যদি থাকি তাহলে প্রথম এটা ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড কি করে আমরা দেখছি, এমএস এক্সেলেও দেখেছি, এমএস ওয়ার্ডেও দেখেছি, তাই না? তো ক্লিপবোর্ডের যে অপশন গুলো এমএস ওয়ার্ডে ছিল, এমএস এক্সেলে ছিল, ঠিক সেম অপশন গুলো আমাদের পাওয়ার পয়েন্টে আছে। ওকে, এরপরে একটা এই অপশনটা আমরা শুধু পাওয়ার পয়েন্টেই পাবো, অন্য কোনো সফটওয়্যার গুলোতে পাই না। এটা স্লাইড অপশন। এখান থেকে আমরা নতুন স্লাইড নিতে পারি, নতুন সেকশন নিতে পারি, স্লাইডের যে লেআউট আছে সেটা চেঞ্জ করতে পারি। এই অপশনগুলো আছে এখানে। এরপরে যেটা, সেটা হচ্ছে ফন্ট অপশন। এটা বর্তমানে ডিজেবল আছে। ওকে, তো এই ডিজেবল অপশন, ডিজেবল কেন আছে? কারণ আমরা এই মুহূর্তে লিখতে পারবো না, এখানে কোনো স্লাইডই নেই, লেখার কোনো জায়গায় নেই, সেই জন্য এটা ডিজেবল আছে। ডিজেবল বুঝতেছি কিভাবে, এর যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু হালকা করা, তাই না? একটু হালকা, সেই জন্য আমরা বুঝতেছি এটা ডিজেবল। এখানে কোনো ক্লিক করা যাবে না, ক্লিক করা ইম্পসিবল। ওকে, তো এগুলো হচ্ছে দেখেন একদম ডিজাইনটা মোটামুটি বলা যায় যে দুই একটা অপশন বাদে সবগুলো আমরা এমএস ওয়ার্ড আর এক্সেলে দেখে আসছি, দুই একটা অপশন বাদে। তো এই অপশনগুলো ওই এমএস ওয়ার্ড আর এক্সেলে যে কাজ করতো এখানেও সেম কাজ করবে। এরপর যে প্যারাগ্রাফ, ওয়ার্ড এক্সেলে যে কাজ করতো, সরি প্যারাগ্রাফ সেকশনের মধ্যে যে অপশনগুলো আছে ওয়ার্ড এক্সেলে যা দেখছি এখানেও সেম, জাস্ট দুই একটা অপশন এক্সট্রা আছে। আচ্ছা যাক, তো এখানে এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন আসি, এইটা যদি আমরা এইখান থেকে যে ফাইল বানাই ওপেন করলাম, যদি আমরা করতাম যে এইখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিব, অথবা যদি এমএস পাওয়ার পয়েন্ট থেকে সরাসরি ওপেন করতাম, তাহলে ঠিক কেমন দেখা যায় সেটা আগে একটু দেখে আসি। ওইখানে বেশ কিছু এক্সট্রা অপশন আছে, ওই অপশনগুলো আগে দেখে আসি আমরা। তা আমি এটাকে ওইটা যেটা ওপেন আছে আমার এটা থাক, এটা এটা এমনি থাক, এটাতে পরে আসতেছি। তা আমি সরাসরি চলে গেলাম পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা ছিল এটা ওপেন করতেছি আমি। ওকে, তো এইখানে দেখেন আমি যখন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করেছি তখন ঠিক এই পেজে আপনারা সবাই চলে আসবেন। ঠিক এই পেজটাতে সবাই চলে আসবেন। এইখানে বাম দিকে বেশ কয়েকটা অপশন আছে। এর মধ্যে হোমের মধ্যে কি আছে, আপনার নতুন যে কাজগুলো করছেন, রিসেন্টলি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখানে দেখাবে একটা একটা করে এবং পাশে ডেট সহ, ঠিক আছে? এবং কাজের নাম কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নামটা দেখাচ্ছে। এখানে ক্লিক করলে ওই কাজটা ওপেন হয়ে যাবে, ওই প্রেজেন্টেশন ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে নিউতে যদি ক্লিক করি, এবং হোমের মধ্যে এই জিনিসটা আছে যে এখানে বেশ কিছু দেওয়া আছে, যে এই যে নিউ যে অপশনটা আছে না, এই যে নিউ লেখা, এই নিউ লেখা আর এই নিউ লেখা সেম। এখানে যে নিউ লেখাটা আছে এনইডব্লিউ গুড আফটারনুন এর পরে, এখন যেহেতু মানে আফটারনুন তাই আমাকে আফটারনুন জানাচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকেই। তো এর নিচে যে নিউ লেখাটা আছে, এই নিউ লেখাতে যে কাজটা হবে, এই নিউ যে একটা অপশন আছে এই নিউ অপশনে সেম কাজটাই হবে। পার্থক্য কোথায়? এই নিউ লেখাতে আপনার রিসেন্টলি বা যেগুলো হচ্ছে খুব দরকারি বা আপনি বেশি ইউজ করতেছেন সেই রকম কিছু ডিজাইন আছে এখানে দেয়া। প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা থাকে, লেআউট থাকে, ওগুলো আমরা ইউজ করতে পারি। এবং ডিজাইনটা দেখা যায় যে পছন্দের একটা ব্যাপার আছে, যে এক একজনের এক এক কালার পছন্দ, এক এক কালার স্কিন পছন্দ, একই ধরনের দেখতে পছন্দ হতে হবে, এরকম আর কি। তো আমি যদি নিউতে যাই তাহলে ঠিক এই জিনিস এখানে যা যা আছে এই জিনিসগুলোই পাবো। ওকে, যদি আপনি এখান থেকে একটা যে মোর থিম আছে এই অপশনটাতে ক্লিক করেন, এই মোর থিমে ক্লিক করলে ঠিক ওই নিউ এর মধ্যেই চলে যাবে। ওকে, তো নিউতে ক্লিক করলেও নিউ এর মধ্যে যাবে, মোর থিমে ক্লিক করলেও ঠিক নিউ এর মধ্যেই যাবে। আবার নিউতে না গিয়ে যদি আপনি এখান থেকেই কোনো একটা থিম পছন্দ করে ফেলেন তাহলে নিউতে আর যাওয়ার দরকার নাই, এইখান থেকে কোনো একটা থিমের মধ্যে ক্লিক করলে এই থিমটা আপনার ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি মোর থিমের মধ্যে একটু ক্লিক করে দেখি কি আসে।
তো মোড থিমের মধ্যে ক্লিক করার সাথে দেখেন এই যে নিউ এর মধ্যে চলে আসলো এটা, তাই না? আচ্ছা, এখন এখানে দেখেন অনেকগুলো প্রিডিফাইন টেমপ্লেট দেওয়া আছে, প্রত্যেকটা টেমপ্লেট আন্ডারে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে। ওকে, তো এই টেমপ্লেট গুলো চাইলে আমরা ইউজ করতে পারি। যদি আমার মনে হয় যে এই ডিজাইনটা পছন্দ, তাহলে এই ডিজাইনটা নিয়ে জাস্ট আমরা ইউজ করে দিব, এবং এই ডিজাইনটা তখন দেখা যাবে যে আমাকে নতুন করে আর ডিজাইন করার দরকার নেই। ওকে, আচ্ছা, এমন কথা হচ্ছে, এমন হতে পারে যে আপনার পরিচিত কেউ একজন একটা ডিজাইন করছে, আপনি জাস্ট ওটা নিয়ে জাস্ট লেখাগুলো চেঞ্জ করবেন বা হালকা কিছু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে হয়তো সে আপনাকে প্রেজেন্টেশনের ফাইলটা দিবে, তাই না? অথবা আপনি কোনো একটা কাজ করছেন আজ থেকে 6 মাস আগে, সেই কাজটা আপনার এই রিসেন্ট যে কাজ আছে এখানে দেখাচ্ছে না। এমন হতে পারে যে এইখানে দেখাচ্ছে না, যেমন আমার এখানে অনেক বেশ কিছু ফাইল আছে যেগুলো এইখানে দেখাচ্ছে না, কিন্তু আমার কম্পিউটারে আছে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই ওপেন নামে যে ট্যাব আছে এটা ইউজ করতে পারি। করার পর এইখান থেকে আমি যে ব্রাউজ করব অথবা দিস পিসিতে ক্লিক করলেও হবে, আমার তারপর ফাইলটা কোথায় আছে সেখানে চলে গিয়ে ফাইলটাকে ওপেন করে ফেলবো। ফাইলটা সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করলেই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, তোমরা এইভাবেও আমরা একটা স্লাইড ওপেন করতে পারি। এরপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট, এটা নিয়ে কোনো কথা বলবো না, অপশন নিয়ে আপাতত কথা বলবো না। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আমরা যে সেটিং নামে যে জিনিসটাকে চিনি, পাওয়ার পয়েন্টের নিজস্ব কিছু সেটিং আছে, এই সেটিং গুলোকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এই অপশনের মধ্যে অনেক কিছু আছে, এবং অপশন যেটা আছে এই অপশনটা শুধু যে পাওয়ার পয়েন্টে আছে এমন না, এই অপশনটা আপনার এমএস ওয়ার্ডেও আছে, এক্সেলেও আছে। তো এইখান থেকে আপনি এটা করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা একটা টেমপ্লেট নেই, যে কোনো একটা টেমপ্লেট, মনমুদারের টেমপ্লেট নেই। জি, ওকে, আমি এখান থেকে একটা টেমপ্লেট নিই, অথবা দেখেন আপনার টেমপ্লেট যদি নিতে ভুলেও যান সেক্ষেত্রে আপনি টেমপ্লেট নিতে পারবেন। ধরেন আপনি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলেন বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। ওকে, এখন আপনার মনে হচ্ছে যে ব্ল্যাঙ্ক নেওয়ার পরে তো আসলে একটা ডিজাইন হলে ভালো লাগতো, বা একটা যদি প্রিডিফাইন্ড একটা কিছু ডিজাইন পাইতাম আমি, তাহলে মনে হয় ভালো হইতো জিনিসটা, তাই না? তো আমি যেটা করবো এখানে, প্রথমে আপনি প্রেজেন্টেশনে আসার পর সবার আগে যেটা করবেন, আপনার প্রেজেন্টেশনের ডিজাইন ট্যাবে চলে যাবেন। ওকে, ডিজাইন ট্যাবে যাওয়ার পর আপনি সবার আগে পেজ স্লাইডের যে সাইজ আছে এই সাইজটা ঠিক করবেন। কেমন, এটা কিভাবে ঠিক করতে হবে? এইটা আপনার দেখতে হবে যে আপনি যেখানে প্রেজেন্টেশন করবেন, যেখানে প্রেজেন্টেশন দিবেন, যে মনিটরটার মধ্যে বা যে প্রজেক্টরের মধ্যে, সেই প্রজেক্টরের সাইজটা কেমন, সেই প্রজেক্টর আসলে প্রজেক্টরের মধ্যে কোন রেশিওতে আপনি নিলে আপনার লেখাটা একদম সুন্দর দেখাবে বা কোনো কিছু কেটে যাবেন, সেইটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। নর্মালি আমাদের দেখা যায় যে প্রজেক্টর গুলোতে 4:3 দেওয়া থাকে, অথবা যদি এমন হয় যে আপনি অন্য কোনো একটা প্রজেক্টর ইউজ করতেছেন, ওই প্রজেক্টরের নর্মাল হচ্ছে একটু ওয়াইড স্ক্রিন করা আছে আর কি, তো সেক্ষেত্রে 16:9 করতে পারেন। অথবা যদি এগুলোর একটাও না হয় তাহলে কাস্টম সাইজ আপনি একটা নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এটা 4:3 যেটা আছে স্ট্যান্ডার্ড এইটা দিয়ে দেন। ওকে, তো আমার প্রত্যেকটা স্লাইডের তখন সাইজ চেঞ্জ হয়ে যাবে। এটা তো সবার আগে, আমি যখন এমএস ওয়ার্ডে যখন কাজ করেছি তখন দেখেছি যে আমরা কাজ শুরুর আগে, লেখার আগেই আমাদের পেজের সাইজটা ঠিক করে নিতে হইতো, না হলে পরবর্তীতে বিভিন্ন ধরনের হ্যাসেল প্রভাবিত হইতো, তাই না? তো ঠিক এইখানেও আমাদের স্লাইডের যে সাইজটা আছে এইটা সবার আগে করে নিতে হবে। ওকে, এরপরে আপনি যেটা করবেন, এইখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করবেন, যে কোনো একটা ডিজাইন চুজ করবেন, বা যে কোনো একটা থিম চুজ করবেন। কেমন, এই যে এটা হচ্ছে ভেরিয়েন্ট, প্রত্যেকটা থিমের আবার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে। আমি এখান থেকে যদি এই প্রথম অ্যারোতে ক্লিক করে একটা থিম নেই, এখান থেকে ধরেন যে আমার এই থিমটা, ধরেন এই থিমটা পছন্দ হয়ে গেছে। এখন এই থিমের আবার কয়েকটা ভেরিয়েন্ট থাকবে। এই যে থিম যেটা আছে, থিমের যে ডিজাইনটা, এই ডিজাইনে দেখবেন কালার চেঞ্জ হয়েছে, কোথাও কোথাও হয়তো মানে জাস্ট কালারটাই ম্যাক্সিমাম সময় চেঞ্জ হয়। এবং দেখেন এইখানে আমি যখন ক্লিক করছি তখন এটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট, যেমন যে কালার, আমার এখানে অনেকগুলো কালার স্কিম আছে, তো আমি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারি, অথবা নিচে আরো অনেক কালার আছে এখানে, এই কালারগুলো যে কোনো একটা ইউজ করতে পারি। দেখেন আমি এখান থেকে নর্মালি হচ্ছে এটা এইরকম দেখতে, একটু যেন ডার্কিশ টাইপের, মানে ব্ল্যাক টাইপের, তাই না? এখান থেকে যদি কালার চেঞ্জ করে কালারটা যদি এমন দেই, তাহলে দেখেন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। আবার যদি অন্য একটা কালার দেই, আমি কালার দিব হচ্ছে ঠিক এই নীল কালারটা দিলাম, তাহলে এখন নীল হয়ে গেল, তাই না? তো এখান থেকে আমরা এই যে এটা ডিজাইনটা কিন্তু সেম থাকবে, আমরা এখান থেকে যে থিমটা নিয়ে এসেছি ওই থিমের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনগুলোই থাকবে, জাস্ট পার্থক্য হবে কোথায়, কালারে। কালার চেঞ্জ করতে পারি। তারপর যদি আপনার মনে হয় যে না আমার ফন্ট চেঞ্জ করতে হবে, আপনি যদি এইখান থেকে হচ্ছে হোম থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে হোম থেকে ফন্ট চেঞ্জ করতে হলে আপনাকে প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে ফন্ট চেঞ্জ করতে হবে।
কিন্তু যদি আপনি এখান থেকে ডিজাইন থেকে সরাসরি ফন্টটা চেঞ্জ করে দেন, এখান থেকে যে ফন্টে এখানে গিয়ে জাস্ট এখানে বেশ কিছু ফন্ট দেওয়া আছে, এখান থেকে যে ফন্ট টিপেন আপনার পুরো প্রেজেন্টেশনে সেই ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আপনাকে আর বারবার গিয়ে ফন্ট চেঞ্জ করতে হবে না। যেমন আপনি যদি বাংলার জন্য ধরলাম যে বাংলার জন্য, আচ্ছা বাংলার জন্য আমরা একটা ফন্ট ইউজ করছিলাম ক্লাসের মধ্যে, এমএস ওয়ার্ড যখন শিখেছিলাম। কেউ বলতে পারবেন সেই ফন্টটার নাম কি, মনে আছে কিনা আমি একটু দেখি, একটু কমেন্ট করে বলেন যে বাংলা লেখার জন্য কালপুরুষ। আমরা কোন ফন্ট ইউজ করছি, বলেন দেখি একটু কেউ। কালপুরুষ, গুড, মনে আছে দেখে অনেকে। তা আমরা যদি এখান থেকে কালপুরুষ ফন্ট মানে বাংলা লিখবো আমি, তাই না? তো কালপুরুষ ফন্ট যদি ইয়ে করতে চাই তাহলে এখান থেকে আমাকে কালপুরুষ খুঁজে বের করে দিতে হবে। আর এই ফন্ট গুলো কোথা থেকে আসতেছে? এই ফন্ট গুলো আসতেছে আমার কম্পিউটারের মধ্যে যে ফন্ট ইনস্টল করা আছে সেইখান থেকে। চাইলে আমরা এখান থেকে ফন্ট ডিলিটও করতে পারি, আবার নতুন ফন্ট ইনস্টল করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করবো, তাই না? এখান থেকে ফন্ট চেঞ্জ করলে সুবিধা কি, আমাকে বারবার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে ফন্ট চেঞ্জ করতে হবে না। পুরো ডিজাইনের মধ্যে আমার একটা সেম ফন্ট হয়ে যাবে। ওকে, তাহলে ডিজাইন ট্যাবে আমরা প্রথমেই কাজ করবো। ডিজাইন ট্যাবে ঠিক এই 3টা কাজই করতে হয়। তো নর্মালি দেখা যায় ভেরিয়েন্ট তো চেঞ্জ করার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, আপনাদের সবার আগে যেটা করবে, এবং স্লাইডের যে সাইজটা আছে এটাও খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। নর্মালি দেখা যায় স্ট্যান্ডার্ডই থাকে এবং ম্যাক্সিমাম প্রজেক্টর এইরকমই স্ট্যান্ডার্ড সাইজই এলো। ওকে, তো শুধুমাত্র আমরা যেটার জন্য আসবো ডিজাইন ট্যাবে, মানে একদম স্লাইডে যখন স্লাইড আমরা অন করবো সবার আগে ডিজাইন ট্যাবে এসে আমরা একটা ডিজাইন চুজ করে নেবো, এখান থেকে একটা থিম চুজ করে নেবো। ওকে, এবং নট অনলি দিস, এখানে যে এই করে ডিজাইন আছে এইখানে শুধু এই করে ডিজাইনই না, আপনি যদি নিজে একটা ডিজাইন করেন সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যে আপনার বন্ধু একটা ডিজাইন করছে বা একটা থিম বানাইছে, ওই থিমটা আপনাকে দিচ্ছে, তখন আপনি ওই থিমটা ইউজ করতে পারবেন। অথবা আপনি নিজে একটা থিম তৈরি করতে পারবেন, অথবা আপনি অনলাইন থেকে থিম ডাউনলোড করতে পারবেন। এখানে সেই অপশন গুলো আছে, যেমন এই যে ব্রাউজ ফর থিম আছে, সেভ কারেন্ট থিম, মানে এই যে ডিজাইনটা আপনি করছেন ওই ডিজাইনটা থিম এখানে সেভ করতে পারবেন। এই অপশন গুলো এখানে আছে। ওকে, তা আমি এখান থেকে ধরেন যে আমি এই থিমটাই পছন্দ হয়েছে, আমি এই থিমটাই চুজ করে ফেললাম। এখন তারপরে আমরা কোথায় যাব? সবার আগে চলে যাব হোম ট্যাবে। আমাদের এখানে ফাইল ট্যাবে কোনো কাজ নাই। ফাইল ট্যাবে কাজ হইতো কখন? যদি আমরা এই ফাইলটাকে আমরা প্রথমে কি ফাইল ম্যানেজার থেকে তো সেভ করছি, ক্রিয়েট করছি, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা সেভ আছে। কিন্তু যদি আপনি পাওয়ার পয়েন্ট থেকে ফাইলটা নতুন একটা ফাইল বানান সেক্ষেত্রে কিন্তু আর এই ফাইলটা সেভ থাকবে না। বর্তমানে এই ফাইলটা আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ওপেন করে নিউ থেকে একটা হচ্ছে স্লাইড নিয়েছি, তাই না, ব্ল্যাঙ্ক স্লাইড। তো সেই ক্ষেত্রে আমার এই ফাইলটা কিন্তু সেভ নাই, কারণ চলে গেলে কি হবে, এটার পাবো না, এবং কন্ট্রোলের চাপলেও এটা সেভ হবে না। কি হবে, একটা সেভ করার একটা অপশন আসবে যে আপনি সেভ করেন আগে, তারপরে না সেভ করবেন, কন্ট্রোলের চাপলে সেভ হবে। তো আমাকে এটা সেভ করতে হবে আগে। তো আমি চলে যাই কোথায় সেভ করবো, এই যে ব্রাউজে ক্লিক করলেও হবে, দিস পিসিতে ক্লিক করলেও হবে, অথবা এইখান থেকে যে আমি রিসেন্টলি যে সব ফোল্ডার ইউজ করছি সেই ফোল্ডারগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে যে আপনাদের নামের যে ফোল্ডারটা আছে ব্যাচের নাম, সেই ফোল্ডারের মধ্যে চলে গেলাম, গিয়ে আমি এখানে নাম বললাম যে আমাদের আজকে ইন্ট্রোডাকশন পিপি। ওকে, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেল, নামটা এখানে দেখাচ্ছে ইন্ট্রোডাকশন টু পিপি। আচ্ছা, এখন আসি আমাদের ডিজাইনে, তাই না? আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র এনভায়রনমেন্ট সেট আপ করলাম যে আমি আসলে কোথায় লিখবো। এখন আমরা আমাদের প্রেজেন্টেশনটা ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন করার আগে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, আপনার ওকে আমার প্রেজেন্টেশনটা ডিজাইন করি আগে। তো ডিজাইন করার সময় ধরলাম আমার এখানে বর্তমানে যখন আমরা নেই একটা ডিজাইন নেই, সেই ডিজাইনের হচ্ছে টাইটেল নামে একটা স্লাইড থাকে, টাইটেল স্লাইড বলে এটাকে। এই যে দেখেন এখানে কয়েকটা স্লাইড আছে, এখানে প্রায় কয়টা 4, 12, 15টা স্লাইড আছে, এখানে 15টা ডিজাইন আছে, 15টা টেমপ্লেট বলা যায়। ওকে, হ্যাঁ, তো এই টেমপ্লেট গুলোর মধ্যে নর্মালি আপনি যদি কোনো একটা ডিজাইন নেন, সেই ডিজাইনের টাইটেল স্লাইড যেটা আছে সেই টাইটেল স্লাইডটা সবার আগে ওপেন হয়ে থাকে। এবার টাইটেল স্লাইডের মধ্যে কি থাকে, এখানে দেখেন লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। এটা কিন্তু হচ্ছে আপনি প্রেজেন্ট করলে আর দেখতে পাবেন না। যদি আপনি এখান থেকে প্রেজেন্টে যান যে আমি এটাকে প্রেজেন্ট করবো, তো প্রেজেন্ট করার জন্য বাটনটা হচ্ছে আপনার ঠিক এই যে এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে প্রেজেন্ট বাটন, অথবা আরেকটা বাটন আছে এখানে, আমি এখানে আছি, এটা যখন হচ্ছে আছে আপনার সিলেক্ট আছে, স্লাইডটা সিলেক্ট আছে, ওই ক্ষেত্রে এই যে এখানে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে প্রেজেন্ট বাটন। কিন্তু এটা হচ্ছে কি প্রথম থেকে প্রেজেন্ট হয়, ঠিক এই যে এরকম দেখাবে। দেখেন আমি ওই যে প্রথমে বলছি না যে ফন্টে পেজের সাইজ ঠিক করতে হবে, এই দেখেন আমার এইখানে পেজের সাইজটা আমার ল্যাপটপের স্ক্রিনের সাথে মিলতেছে না, তাই না? সেই জন্য দেখেন ডান পাশে আর বাম পাশে একটু স্পেস যেন বাড়তি আছে, এটা মনে হচ্ছে না
যদি আমি এইটা প্রথমেই ঠিক করে নিতাম যে না আমি আমার যেটা যেখানে প্রেজেন্ট করবো আমি যে প্রজেক্টরে বা যে স্ক্রিনে হতে পারে বড় বড় একটা এলইডি দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে ওই স্ক্রিনের সমান একটা মাপ নিয়ে বা ওই স্ক্রিনের রেশিওটা কত সেটা আমাকে জেনে নিয়ে এই রেশিওটা দেওয়া লাগবে। আমার এখন এই যে আমি একটা রেশিও দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ড যে রেশিওটা আছে ম্যাক্সিমাম প্রজেক্টরে ওইটাই থাকে, তো ওইটা দিয়েছি। কিন্তু আমার তো বর্তমান হচ্ছে ল্যাপটপের ডিসপ্লেতে আমি দেখতেছি, তো ল্যাপটপের ডিসপ্লেতে আসলে দেখেন দুই দিকে ফাঁকা স্পেস দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো এইখানে দেখেন আসলে আমার ওই যে লেখা ছিল না যে ক্লিক টু অ্যাড টাইটেল, ওই লেখাটা দেখেন এখানে দেখাচ্ছে, তাই না? ওই লেখাটা কিন্তু আপনাকে দেখাবে না। মেন কথা হচ্ছে আমি যদি এইখানে এই কথাটা লিখে দিতাম এইভাবে, দেখেন আমি যদি এটা দেখাইছি আর একবার দেখাই, তো এখানে লিখে দিলাম ক্লিক টু অ্যাড টাইটেল। এইবার কিন্তু আমি নিচে লিখে দিচ্ছি ক্লিক টু অ্যাড টাইটেল আর নিচে কি ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এবার যদি প্রেজেন্ট করি তাহলে দেখেন এবারে যে ক্লিক টু অ্যাড টাইটেল এই কথাটা দেখাচ্ছে, নিচেরটা আবার দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না? আপনাকে এটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্লাইডের মধ্যে এই যে এখান থেকে যে আমরা স্লাইড নিব, এই স্লাইড গুলোতে এই যে টেমপ্লেট দেওয়া আছে আমাদের, তাই না? এই টেমপ্লেট গুলোর মধ্যে প্রিডিফাইন্ড যে লেখাগুলো আছে এগুলো কিন্তু ফাইনাল আউটপুটে দেখাবে না। ওকে, এটা মাথায় রাখবেন। এখানকার লেখাগুলো ফাইনাল আউটপুটে আসবে না। আপনাকে এই লেখাগুলো যদি আনতে চান তাহলে অবশ্যই লিখে দিতে হবে, হাতে লিখে দিতে হবে, তারপরে ফাইনাল আউটপুটে আসবে। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে মেনলি একটা টাইটেল লিখি। ধরলাম আমাদের আজকের স্লাইডের বিষয় হবে হচ্ছে বেনিফিট অফ টেকনিক্যাল ইডু। এটা ধরলাম আমাদের আজকে স্লাইডের হচ্ছে টাইটেল, এবং সাব টাইটেল ধরলাম যে আমার সাব টাইটেল লাগবে না। তাহলে কি করব, জাস্ট দেখেন আমি কিভাবে করতেছি, দেখেন আমার সাব টাইটেলের যে ইয়েটা আছে এটা কিন্তু এই অবস্থা থাকলেও সমস্যা নাই, তাই না? কারণ কি আমি যদি এখানে এটা প্রেজেন্ট করি তাহলে দেখছি যে ক্লিক টু অ্যাড সাব টাইটেল এই কথাটা কি দেখাবে না, তাহলে এটা তো এটা থাকলেও সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা দেখারই দরকার নেই। তাহলে কি করব, জাস্ট এইটা এই যে ইয়েটা আছে না এর মধ্যে একটা ক্লিক করব, করার সাথে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন যদি আপনি এইখানে এই যে কার্সরটা ওঠানামা করতেছে না, এর মানে হচ্ছে আপনি এখন এখানে টাইপ করতে পারবেন। এবং আমরা এমএস ওয়ার্ডে যখন শিখছিলাম তখন আমার মনে হয় আপনাদের মনে আছে যে আমরা যখন কোনো একটা শেপ নিয়ে কাজ করতাম, এইখানে কিন্তু আমরা লিখতেছি শেপের ভিতরে, এইখানে প্রত্যেকটা জিনিস এক একটা করে শেপ। মাইক্রোসফট এক্সেলে আপনি যাই লেখেন না কেন প্রত্যেকটা একটা শেপের মধ্যে লেখেন সবকিছু। আমি যে বেনিফিট অফ টেকনিক্যাল এডুকেশন এই কথাটা আমি শেপের ভিতরে লিখছি। হয়তো আপনার কাছে মনে হতে পারে যে না আমরা তো কোনো শেপ নেই, এটা তো অটোমেটিক ছিল। আসলে আমাদের শেপটা আগে থেকে আনা ছিল। ওকে, তো শেপটা যেহেতু আগে থেকে আনা ছিল সেহেতু আমরা এইখানে যে অপশন গুলো যে ফাংশন গুলো অ্যাপ্লাই করবো সব শেপের ফাংশন। ওকে, তো এইখানে যদি আমি এই শেপটাকে ডিলিট করতে চাই, এখন আমরা দেখছিলাম যখন কার্সর ওঠানামা করে ওই ক্ষেত্রে এই শেপটা ডিলিট হয় না, তাই না? কারণ কি তখন আমাদের এইখানে যে অপশন গুলো কাজ করে ডিলিটেড যে অপশনটা আছে এটা হচ্ছে কি যে যদি আপনি লেখেন এইখানে দেখেন একটা জিনিস দেখাই, তো যখন আপনি ডিলিট কি চাপবো তখন দেখেন রাইট সাইড দিয়ে কেটে যাচ্ছে, তাই না? তো যখন আমার কার্সর ওঠানামা করতেছে তখন ডিলিট বাটনটা কাজ করে কি রাইট সাইডে, আমার কার্সরের রাইট সাইডের যে অক্ষরগুলো আছে সেগুলো একটা একটা করে মুছে যাবে। আমি কিন্তু ডিলিট বাটন চাপতেছি একটা করে মুছে যাচ্ছে, আর ব্যাক স্পেস কি করে আগের বাটন একটা একটা করে কেটে দেয়। ওকে, আচ্ছা, এখন আমরা যখন এইটা কার্সর ওঠানামা করতেছে ওই ক্ষেত্রে যদি ডিলিট চাপি সেক্ষেত্রে কিন্তু আসলে ওর অক্ষরগুলোকে মিশে ফেলার চেষ্টা করে, অক্ষরগুলোকে মিশাই ফেলার চেষ্টা করে, কিন্তু অক্ষর তো নাই, সেই জন্য ডিলিট বাটন করে কাজই করে না ওই ক্ষেত্রে। আমাদের তো ডিলিট করতে হবে শেপকে, তো শেপকে ডিলিট করার জন্য কি করতে হয় আমি দেখাইছিলাম যে যখনই আমরা শেপের বর্ডারের কাছে কার্সরটা নিয়ে যাব তখন কার্সরটা এই যে চারদিকে ইয়ে হয় তীর চিহ্ন আসে, মানে কি মুভ করার যে অপশনটা। এখন ক্লিক করি, এখন দেখেন কার্সর ওঠানামা করতেছেন। এই ক্ষেত্রে যদি আমি ডিলিট করে দেই তাহলে আমার শেপটা ডিলিট হয়ে যাবে। কথা হচ্ছে শেপ গেল কোথায়? ওকে, এই যে এবার ডিলিট হবে, সম্ভবত দুইটা চলে আসছিল শেপ। ওকে, এই যে এখন আমার শেপটা ডিলিট হয়ে গেল, এখন কিন্তু আর এখানে শেপ নাই, তাই না? আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন একইভাবে যদি আপনি এইখান থেকে এই শেপটাকে ডিলিট করতে চান তাহলে শেপটাকে আগে ক্লিক করতে হবে বর্ডারের কাছে গিয়ে, কার্সর ওঠানামা বন্ধ করে দিলে এরপর ডিলিট কি চাপলে এই শেপটা ডিলিট হয়ে যাবে এবং লেখাগুলো সহ ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আমরা যেহেতু শেপ নিয়ে কাজ করতেছি তো সেক্ষেত্রে এইটাকে ধরে আপনি চাইলে ওঠানামা করতে পারেন, এখানে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। এতটুকু বুঝতে পারছেন সবাই? যতটুকু পর্যন্ত বলেছি এতটুকু পর্যন্ত সবাই বুঝেছেন? একটু রেসপন্স করবেন মেসেজ দিয়ে। ওকে, শিল্পী আক্তার বলতেছেন যে তিনি বুঝে গেছেন। জি স্যার। শামীম তিনি বুঝেছেন, জাহিদুল বলছে বুঝে গেছেন। ওকে, আমি ধরে নিচ্ছি বাকিরাও বুঝে গেছেন এই জিনিসটা। তাহলে এইখানে মেইন কথা হচ্ছে যে আমরা এইখানে যাই লিখি না কেন
এটা লেখা হচ্ছে কোথায়, একটা শেপের মধ্যে। ওকে, আচ্ছা এখন আসি, আমাদের তো একটা স্লাইড হয়ে গেল লেখা। এখন এই স্লাইডটার মধ্যে যদি আপনি আবার নতুন করে কিছু লিখতে চান তাহলে কি করবেন? আচ্ছা আমরা স্লাইডের মধ্যে পরে লিখি। আমরা এখন এইখানে একটা নতুন স্লাইড নিয়ে আসবো। তো নতুন স্লাইড কিভাবে আনতে হবে? জাস্ট দেখেন কয়েকটা সিস্টেম আছে নতুন স্লাইড আনা, এখানে এই জায়গাতে কয়েকটা সিস্টেম আছে। আমার বর্তমানে স্লাইডের চতুর্দিকে দেখেন একটা বর্ডার দেওয়া আছে, তাই না? স্লাইডের চতুর্দিকে লাল রঙের বর্ডার দেওয়া আছে। তো এই বর্ডারটা মানে হচ্ছে এই স্লাইডটা এখন অ্যাক্টিভ, এই স্লাইডটা এখন অ্যাক্টিভ আছে এই লাল রঙের ইয়া দিয়া, চতুর্ভুজ দিয়ে আমি এটাই বোঝাচ্ছি। যদি আপনি স্লাইড ডিলিট করতে চান তাহলে স্লাইড সিলেক্ট করে ডিলিট চাপলে স্লাইড ডিলিট হয়ে যাবে। ওকে, কারণ কি আমাদের এটা সিলেক্ট আছে। ওকে, তো এখন আমার লাল রঙের যে ইয়েটা আছে এটা যখন অ্যাক্টিভ করে ফেলছি, এখন এটা কিন্তু অ্যাক্টিভ। এরপরে যদি আপনি স্লাইডের বাইরে একটা ক্লিক করেন তখন দেখেন লাল রঙের যে বর্ডারটা ছিল এই বর্ডারটা নাই, কি হয়ে গেছে, নিচের দিকে একটা দাগ হয়ে গেছে। ওকে, তো এই দাগ যে এখানে আছে এই জায়গাতে আপনার নতুন স্লাইড এসে অ্যাড, যদি দাগটা এখানে থাকতো তাহলে ঠিক এই জায়গাতে নতুন স্লাইড অ্যাড হইতো, যদি নতুন স্লাইড আনেন আপনি। ওকে, দেখেন এই জায়গাতে আমার কার্সরটা এখন আছে বা এই জায়গাতে দাগটা আছে। এরপর আমি চলে যাবো কোথায়, নিউ স্লাইডে। এইখানে গেলাম, গিয়ে এখান থেকে আপনার যে টাইপের বা যে টেমপ্লেটটা দরকার সেটা নেবেন এখান থেকে। তো আমরা নর্মালি ব্ল্যাঙ্কটাই নেই, তো ব্ল্যাঙ্কের মধ্যে ক্লিক করলাম। কোথায় আসছে ব্ল্যাঙ্ক? যেই জায়গাতে আমার ওই রেখাটা ছিল, একটা হালকা একটা লাল টাইপের একটা রেখা ছিল না, ওই রেখাটা যেখানে ছিল ঠিক ওইখানে আমার স্লাইডটা অ্যাড হবে। যদি আমার ওই রেখাটা ঠিক এইখানে থাকতো, এই যে দেখেন এখন নিচে আছে লেখাটা, রেখাটা, এখন যদি আমি একটা নতুন স্লাইড নেই এবং ধরলাম যে আমি এই সেকশন হেডার এটা নেব, তাহলে দেখেন আমার এই জায়গাটা চলে আসছে। যদি মাঝখানে নিতাম, এইখানে আমার যে লেখাটা আছে, এইখানে যদি আমি একটা নতুন স্লাইড নেই, ধরলাম যে এইটা নিব, তাহলে দেখেন যে এইখানে চলে আসে। আশা করি বুঝে গেছেন যে স্লাইডটা আসলে কোথায় অ্যাড হচ্ছে। আচ্ছা এখন আসি, এইভাবে তো আমরা স্লাইড আনতে পারি, আর কি কোনো উপায় আছে স্লাইড আনার? আরেকটা উপায় হচ্ছে, আপনি এই যে এখানে আছেন, এখানে জাস্ট একটা এই ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে নিউ স্লাইড, ক্লিক করলাম, এই যে নিউ একটা স্লাইড চলে আসলো। আশা করি বুঝে গেছেন যে নিউ স্লাইড কিভাবে আনতে হবে। ওকে, আচ্ছা তো নিউ স্লাইড তো আমাদের চলে আসলো। এখন আমরা যেটা করবো, আমরা এইভাবে নিউ স্লাইড না আনি, আমি একটা এই যে এখান থেকে আমার রেখাটা এখানে রাখলাম, রাখার পরে আমি নিউ স্লাইডে ক্লিক করলাম, করার পরে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ওকে, এইখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আমি নিয়ে ফেলছি এখন, তাই না? ওকে, তো আমার এখানে এখন বর্তমানে আছে একটা ব্ল্যাঙ্ক স্লাইড। এই স্লাইডের মধ্যে যদি আমি কিছু লিখতে চাই, আমি এখন কিছু লিখতে চাই স্লাইডের মধ্যে, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি যদি এখানে মাউসে এমএস ওয়ার্ডে আমরা দেখেছি যে ডাবল ক্লিক করলে এখানে কার্সর চলে আসে, এরপর আমরা চাইলেই লিখতে পারি, তাই না? এটাই দেখছিলাম। এখন আমি যদি এইখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম, ওকে ভালো কথা, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক ট্রিপল ক্লিক ইচ্ছা মতো ক্লিক করতে আসি ফ্রি ফায়ার খেলার মতো করলাম। এখন কথা হচ্ছে, আমি যতবারই ক্লিক করি না এখানে তো কার্সর আসতেছে না, মানে এইখানে যে লেখার যে ওঠানো একটা আই আইকনের মতো যে একটা চিহ্ন ছিল ওঠানামা করে তারপরে নাম লিখতে পারি, এটা কিন্তু আসতেছে না। আমি যদি কিবোর্ড থেকে, আমি যদি আপনারা দেখতে পাচ্ছেন না, আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি কিন্তু কোনো কিছু লেখা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, আমি এটা আগেও বলেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যাই লিখি না কেন আমাদের কোনো একটা শেপের ভিতরে লিখতে হবে। শেপ ছাড়া, আমরা এমএস ওয়ার্ডে শেপ আনা দেখছিলাম না, সেই শেপ, ওই শেপ আর এই শেপের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম টু সেম। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে শেপ গুলোর ভিতরে লিখতাম, এমএস পাওয়ার পয়েন্টে আপনাকে শেপ নিয়ে তারপরে লিখতে হবে, সরাসরি লেখা যাবে না। তো শেপ গুলো কোথায় পাবো? এই যে এইখানে হোম সেকশনের মধ্যে একটা অপশন আছে, এই যে দেখেন অপশন, এটা হচ্ছে শেপ সেকশন। এটা আপনি চাইলে ইনসার্ট থেকেও আনতে পারবেন, আমরা এমএস ওয়ার্ডে কিন্তু ইনসার্ট থেকে আনছিলাম, তাই না? ইনসার্টে চলে গেলাম, এরপরে যে শেপ সেকশন, এইখান থেকে দেখেন আমাদের এখানে অনেকগুলো শেপ আছে, এখান থেকে ইচ্ছা মতো একটা শেপ নিবেন আপনি। তো শেপ এখন শেপ কিন্তু একটা আছে এরকম যে টেক্সট বক্স, টেক্সট বক্স কিন্তু হচ্ছে একটা স্পেশাল টাইপের শেপ। এই শেপের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে একদম প্লেন। তো নর্মালি আমাদের এই যে একটু আগে যে আমরা টাইটেল যেটা দেখছিলাম, এইখানে কিন্তু যেটা দেয়া ছিল এটা হচ্ছে টেক্সট বক্স, যে শেপটা আছে আমাদের সেটা। এটাকে দেখবেন যে অনেক সময় টেক্সট বক্স, যেমন এখানে একটা টেক্সট বক্স নামে আলাদা একটা অপশনও আছে, আবার শেপের মধ্যে গেলেও এই অপশনটা পাবেন। এই যে এটা আছে না, তো চারদিকে চারটা ফোঁটা এবং মাঝখানে একটা এ লেখা, এটা কিন্তু হচ্ছে আমাদের টেক্সট বক্স আইকন। ওকে, আচ্ছা তাহলে আমি ব্ল্যাঙ্ক স্লাইডের এখানে চলে গেলাম, এরপর চলে গেলাম শেপে, শেপ থেকে আমি একটা টেক্সট বক্স নেই। ওকে, টেক্সট বক্স নিলাম, এই এখন দেখেন কোনো কিছু হচ্ছে না, জাস্ট এবারে একটা ক্লিক করব, তাহলে এইখানে আমার লেখা শুরু হয়ে যাবে। ওকে, এখন আমি লিখবো যে জব মার্কেট, লিখতাম আমি জব মার্কেট টেকনিক্যাল এডুকেশন, এই কথাটা লিখে দিলাম। ওকে, তাহলে এইটা কিভাবে আনলাম, আমি শেপ থেকে টেক্সট বক্স নিয়ে আসলাম, টেক্সট বক্সের ভিতরে লিখলাম। ওকে, আচ্ছা
এখন চাইলে আপনি এটাকে ইচ্ছা মতো এখান থেকে এখানে সরাতে পারেন, চাইলে আপনি এই পুরোটাকে সিলেক্ট করলাম করে এখন দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন অন্য একটা জায়গায় ক্লিক করছেন ওই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে ফন্টের যে অপশন গুলো আছে এগুলো কিন্তু ডিজেবল, তাই না? কিন্তু যখনই আপনি এখানে ক্লিক করছেন তখন ফন্টের অপশনগুলো ইনেবল হয়ে গেল, তাই না? তো এখন আপনি ফন্টের এই অপশনগুলো যখন ইনেবল আছে এটা পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আপনি যদি চান ফন্ট ফ্যামিলি সিলেক্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের যে সাইজ আছে সেটা চেঞ্জ করতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু করা যাবে। ওকে, কালার চেঞ্জ করা যাবে, এগুলো আমরা দেখছিলাম। চেঞ্জ হয়ে গেল কেন? ওকে, তাহলে আপনাকে এই যে ফন্টের যে ইয়াটা টেক্সট বক্স যেটা আছে যেটা হচ্ছে কন্টেইনার, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। ওকে, এটা ধরলাম যে এরকম বড় করে দিলাম, দিয়ে এটাকে এখন উপরে দিলাম, তো এটা হলো আমাদের হেডার হয়ে গেল, তাই না? ওকে, তাহলে আমরা কি করতেছি মেইনলি আমরা পাওয়ার পয়েন্টে কোনো কিছু লেখার জন্য আচ্ছা শিল্পী আক্তার বলছে যে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না, অন্যান্যরা কি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু রেসপন্স করুন তো। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা শিল্পী আক্তার আপনি কি দেখতে পাচ্ছেন এখন আমার ডিসপ্লে? দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা সম্ভবত আপনার নেটের সমস্যা ছিল সেই জন্য হয়তো আপনি ডিসপ্লেটা দেখতে পান নাই আমার। আশা করি এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছি যে মেইন পয়েন্ট হচ্ছে আপনি এমএস পাওয়ার পয়েন্টে যদি কোনো কিছু লিখতে চান আপনাকে একটা শেপ নিতে হবে, সরাসরি লেখা যাবে না, কোনো কিছুর উপরে লিখতে হবে আপনাকে। এইখানে শেপ অনেকগুলো আছে, আমি এখান থেকে অন্যটা শেপ নিয়ে আসি। দেখেন এই জিনিসটা আছে না, এই জিনিসটা আমরা অন্য শেপ দিয়ে বানাতে পারি। যেমন এই শেপটা নিলাম আমি, এই শেপটা কি? এটা রেক্ট্যাঙ্গেল, তাই না? তো এটা তো আমরা জানি যে আমরা যদি টেক্সট বক্স নিতাম তাহলে কি হতো, সরাসরি লেখার অপশন থাকতো, কিন্তু টেক্সট বক্স রেক্ট্যাঙ্গেল শেপ বা অন্যান্য শেপের মধ্যে সরাসরি লেখার অপশন থাকে না। কি করতে হয়? রাইট ক্লিক করতে হয়, করে এডিট টেক্সট বা অ্যাড টেক্সট যে অপশনটা আছে এটা ক্লিক করতে হয়, এরপর আমরা লিখতে পারি। আবার লিখলাম যে জব মার্কেট অফ, এই কথাটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে আমি তো এটা টেক্সট বক্স নিয়েছি, তাই না? এটা কি নিয়েছি? এটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এইটা তো আর এটা তো দেখতে সেম হইলো না। হ্যাঁ কাজ তো সেম, দুইটার মধ্যে লিখতে পারছি, তো দেখতে তো সেম হইলো না। তো চলেন আমরা এই দুইটাকে সেম টু সেম করি। কিভাবে করতে হবে সেম টু সেম? ওকে, তো কিভাবে করব? প্রথম কথা হচ্ছে এইটা যে একটা শেপ ছিল, এই শেপের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ছিল না, তাহলে কি এইটার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব? আমরা এই বিষয়টা দেখছিলাম। এটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে টেক্সট ফিল যেটা আছে, আসলে টেক্সট ফিল না, টেক্সট ফিল না সরি শেপ ফিল যেটা আছে এটা করে দিতাম নো ফিল, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার একদম নান হয়ে গেল। এরপর আউটলাইন যেটা আছে আউটলাইনকেও নো আউটলাইন করে দিতাম, তাহলে কি এটা একদম এই যে টেক্সট বক্স যেটা আছে সেটার মতো হয়ে গেল। এরপর ওইটাতে যে স্টাইল অ্যাপ্লাই করছি সেই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, যে এটা হচ্ছে এটা ফন্ট সাইজ দেওয়া আছে মনে হয় 32, বোল্ড করা আছে, ইটালিক করা আছে, আন্ডারলাইন করা আছে। এবার এটা একটু বড় করে দেই। ওকে, এখন দেখেন ওইটার মতো একদম সেম টু সেম হয়ে গেছে, এই যে একটার সাথে আরেকটা একদম মিলাই ফেলা যায়। তার মানে আমরা শেপ দিয়ে কাজটা করতে পারতেছি। ফাইন, চার্জারটা লাগতো, আমার ল্যাপটপ তো চার্জ শেষ হয়ে গেছে। তখন তো বললাম তখন, আচ্ছা এটা কতক্ষণ কি আমার ল্যাপটপ থাকবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা ওকে, এরপরে আসি যে আমরা আর কি শেপ দিয়ে আর কি কি কাজ করতে পারি। তা আমি ধরেন চারটা শেপ নিলাম, এই শেপটা নিলাম। তো শেপ দিয়ে আমরা কি করতাম এর আগে, যখন আমরা হচ্ছে ওয়ার্ড শিখছিলাম তখন শেপটাকে আমরা নতুন করে ইয়া করতে পারতাম, শেপের যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলোকেও চেঞ্জ করতে পারতাম, তাই না? তো এইগুলো চেঞ্জ করবো কোথা থেকে? এইগুলা যেহেতু শেপ তার মানে এখানেও সেই অপশন গুলো আছে। এই যে দেখেন আমাদের একটা অপশন আছে এডিট শেপ, এখানে ক্লিক করলাম, করে এডিট পয়েন্টে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমরা কন্ট্রোল চেপে ধরে যদি এখানে ক্লিক করি তাহলে একটা পয়েন্ট চলে আসলো। আমার চলে গেছে। এডিট পয়েন্টে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, পয়েন্ট চলে, মানে কি ভুল হচ্ছে কোথায়? ওকে, আচ্ছা এই যে চলে আসছে।
এরপর আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে আমরা শেপ চেঞ্জও করতে পারতেছি, এখানে একটা ঢেউয়ের মতো ডিজাইন আর কি চলে আসে। এইভাবে আপনি চাইলে আপনার যে ডিজাইনটা আছে, যে প্রেজেন্টেশনটা আছে, এটাকে নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন দিতে পারেন আপনি। ওকে, আচ্ছা, তাহলে আমার এখন আমরা আরেকটা ইয়ে নেই, স্লাইড নেই। তো আরেকটা স্লাইড কিভাবে নিব, আপনি যদি এই অবস্থায় এখানে কোনো লাল দাগ আসে নাই, এই অবস্থায় যদি আপনি একটা স্লাইড নেন, ধরেন এইটা আপনার সিলেক্ট আছে, এই অবস্থায় যদি আপনি একটা স্লাইড নিয়ে নেন, তাহলে কি হবে, আপনার স্লাইডটা ঠিক এই স্লাইডের পরে আসবে। স্লাইডের পরে আসার চাইতে আর একটা কাজ আমরা করতে পারি, যে ধরেন আপনি এই যে ডিজাইন একটা করছেন, ধরেন এখানে তো আমি খুব ভালো ডিজাইন করি নাই হয়তো, কিন্তু আপনি হয়তো খুব সুন্দর একটা শেপ দিয়ে ডিজাইন করছেন, আপনি চান আপনার প্রত্যেকটা স্লাইডে সেম ডিজাইনটা থাক, তাহলে কি করতে হবে, এই স্লাইডটা এখন কি সিলেক্ট আছে তাই না, স্লাইডটা ডিলিট হবে পুরো স্লাইডটা। তাহলে আমরা কি করব, এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই, আমরা দেখছিলাম যে শেপ কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কন্ট্রোল আর ডি চাপলে ডুপ্লিকেট হয়ে যায় তাই না, ডুপ্লিকেট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল আর ডি চাপি আবার ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আপনি চাইলে এটাকে এডিট করবেন, যে স্যালারি রেঞ্জ এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এবার লিখে এইটাকে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারি। তো চলেন আমরা এখন একটা একটা করে ফাংশন দেখা শুরু করি। তো আমরা মোটামুটি এই যে এমএস পাওয়ার পয়েন্ট যেটা আছে, এটার আমার মনে হয় যে একটা বেসিক ওভারভিউ সবাই পেয়ে গেছে, যে আসলে এটা কিভাবে কাজ করে, জিনিসটা আসলে কি, এটা আমার মনে হয় সবাই বুঝে গেছেন, যে ডিজাইনটার কনসেপ্টটা কি, কিভাবে এটা হচ্ছে, কিভাবে আমরা এইটাকে এমএস ওয়ার্ড আর এক্সেল এর সাথে মিলাতে পারি। আমার মনে হয় যে বুঝে গেছেন এটা নিয়ে মনে হয় আর কথা বলার দরকার নেই। চলেন আমরা কিছু ডিজাইন দেখি। তো ডিজাইনের জন্য আমরা ধরেন যে এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আপনি এই যে এই জিনিসটাকে পুরো একদম লেফট থেকে রাইট পর্যন্ত রেখে দিন। মানে যদি আপনি চান একদম মিডল পয়েন্টে নিয়ে আসবেন, মিডল পয়েন্টে যদি নিয়ে আসতে চান তাহলে লেফট থেকে রাইট পর্যন্ত রেখে দিলেন। যদি আমরা অ্যালাইন দিয়ে করতে পারি, কারণ আমরা জানি যে শেপের মধ্যে অ্যালাইন নামে একটা ফাংশন আছে, যে শেপটা একদম পেজের মাঝখানে নিয়ে আসা যায়। তো আমি আপাতত অ্যালাইন ফাংশনে যাচ্ছি না, তো আমি কি করতে চাচ্ছি যে স্যালারি যে লেখাটা একদম পেজের মাঝখানে থাক। তো আমি যেটা করলাম, এই যে শেপ আছে, শেপটাকে একদম পেজের লেফট আর রাইট একদম বরাবর করে দিলাম। এরপর যেটা করবো, এইটাতে একটা ক্লিক, মানে এখানে তো ওই যে কার্সর ওঠানামা করতেছে, অ্যালাইনের যে অপশন গুলো আছে এগুলো কি প্যারাগ্রাফ ওয়াইজ কাজ করে তাই না, তারপরে আমরা এখানে সিলেক্ট করলেও হবে, না করলেও। যদি আমি এখানে ক্লিক করি তাহলে পুরো প্যারাগ্রাফটা একদম মিডলে চলে গেল, রাইটে ক্লিক করলে রাইটে চলে গেল, জাস্টিফাই করলে জাস্টিফাই হয়ে গেল। ওকে, তো আমি এটাকে একদম অ্যালাইন সেন্টার করে রাখবো, তাহলে এটা একদম মিডলে থাকবে। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা জিনিসকে একদম মিডলে নিয়ে আসতে পারি। এটা আর একটা সিস্টেম আছে, ধরেন যে আপনার এই শেপটা এটা হচ্ছে ঠিক এতটুকু আছে, এখন এটাকে যদি সেন্টারে আনতে চান, মানে এবার আপনি শেপটাকে চেঞ্জ করতে, এটা এখানে আছে ধরেন এই জায়গাতে আছে, এটাকে সেন্টারে আনবেন, জাস্ট কি করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, তাহলে একদম সেন্টারে বসে যাবে। ওকে, এই দুইভাবে আমরা কোনো একটা জিনিসকে সেন্টারে নিয়ে আসতে পারবো। সেন্টারে কিভাবে নিবেন কোনো একটা জিনিসকে, কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা শেপকে, একটু রেসপন্স করেন যে কোনো একটা এলিমেন্টকে সেন্টারে আনতে পারবেন কিনা। জি স্যার, পারবো স্যার। ওকে, আপনারা পারবেন আশা করি এটা। তো এরপরে আসি আমাদের হোমে আর কি কি অপশন আছে, অপশনগুলো একটু একটা একটা করে দেখি। এইখানে তো এটা অপশন, এইখানে সব অপশনে মোটামুটি জানেন। এটা টেক শ্যাডোর অপশন, এটা তো ওই যে আমরা শ্যাডো থেকে দেখছিলাম, দেখাইতে হবে না তাহলে। কি আছে আর, ওকে, আচ্ছা এইখানে আমার মনে হয় হোম যে অপশনটা আছে এখানে আসলে দেখার তেমন কিছুই নেই, এগুলো সবই আমরা জানি। দেখেন আমি তারপর অপশনগুলো রিক্যাপ করতেছি কি কি আছে। প্রথম যে অপশনটা এটা ক্লিপবোর্ড অপশন, যে আমরা চাইলে পেস্টের বেশ কিছু অপশন আছে, পেস্ট স্পেশাল থেকে আরো অপশন আছে এখানে, যে ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে, কাটের অপশন, কপির অপশন আছে। ওকে, এরপর একটা হচ্ছে স্লাইড অপশন, এইখান থেকে আমরা নিউ স্লাইড নিতে পারি, চাইলে স্লাইড ডুপ্লিকেট করতে পারি। এরপর আছে লেআউট, লেআউট কি ওই যে স্লাইড, নিউ স্লাইডে যে জিনিসগুলো দেখতেছেন ওই জিনিসগুলো হচ্ছে লেআউটে। ওকে, এরপরে রিসেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে একটা স্লাইডের ডিজাইন রিসেট হয়ে যাবে। এরপর সেকশন নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে যদি আপনি চান যে আপনার স্লাইডটা দুই ভাগে ভাগ হবে, দুইটাতে দুই ধরনের ডিজাইন থাকছে, সেকশন ইউজ করতে পারেন আপনি। ওকে,
এরপরটা হচ্ছে ফন্টের অপশন, মানে প্রত্যেকটা জিনিস ফন্ট ওয়াইজ কাজ করবে, যে একটা ফন্ট নিয়ে যে কাজগুলো করা যায় আর কি, ফন্ট ওয়াইজ। তো সেই জিনিসগুলো এখানে আছে। কি কি আছে? ফন্টের ফ্যামিলি চেঞ্জ করার অপশন আছে, সাইজ চেঞ্জ করার অপশন আছে, বোল্ড ইতালিক আন্ডারলাইন আছে, শ্যাডো দেওয়ার অপশন আছে। এটা তো স্ট্রাইক থ্রু, সবাই জানেন। আমি যদি স্ট্রাইক থ্রু দিয়ে দেখাই, একটু সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তাহলে দেখি মাঝ বরাবর একটা লেখা চলে আসলো। ওকে, এরপরে আছে কি, যে আপনার যে লেখাটা আছে না, এই লেখাটার মধ্যে প্রত্যেকটা অক্ষরের মাঝে কতটুকু স্পেস থাকবে, এইটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। এটা এমএস ওয়ার্ডেও ছিল, ওখানে নাম ছিল হচ্ছে লেটার স্পেসিং। তো এইটা হচ্ছে সেই লেটার স্পেসিং। যেমন ধরেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, কেন সিলেক্ট করতেছি? কারণ এটা যেহেতু ফন্টের মধ্যে আছে, তার মানে এটা শুধুমাত্র একটা করে ফন্টের মধ্যে কাজ করে, একটা ফন্টে অ্যাপ্লাই হবে, তাই না? তো যেহেতু আমার প্রত্যেকটা ফন্টে অ্যাপ্লাই করার দরকার, আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমি সবগুলো সিলেক্ট করলাম। যদি এমন হতো যে শুধু রেঞ্জের মধ্যে অ্যাপ্লাই করা দরকার, তো রেঞ্জটাকে সিলেক্ট করে নিতাম। তো আমি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর চলে গেলাম এখানে, দেখেন আমি এখানে ভেরি টাইট করে দিলাম, তাহলে কি হবে? প্রত্যেকটা লেখা একদম টাইট আকারে, একটার পরে আরেকটার কোনো স্পেস থাকবে না। যদি আরেকটু টাইট মানে নর্মাল দেই, নর্মাল টাইট যেটা আর কি, নর্মালের থেকে একটু টাইট কিন্তু ভেরি টাইটের থেকে একটু লুজ আর কি, তাহলে দিলে একটু যেন ফাঁকা ফাঁকা হয়ে যাবে। যদি আমি একদম ভেরি লুজ করে দিই, তাহলে দেখেন কত ফাঁকা হয়ে গেছে, একদম পরের লাইনে চলে গেছে। একটু বড় করে দিই। যদি তাতেও আপনার মন না ভরে, এমন হতে পারে যে আপনার, আমার মন নাও হতে পারে, আমি এই এই মানে এত ফাঁকার মধ্যেও পছন্দ না, আরো বেশি ফাঁকা দরকার, সেক্ষেত্রে আমি এইখান থেকে মোর স্পেসিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, করে এখান থেকে আমি স্পেসিং যেটা আছে এটাকে বাড়াই দেবো। আমি এখান থেকে এটা বাড়াই দেন, দিয়ে ওকে করে দেই। এই দেখেন প্রত্যেকটার মাঝখানে যে জায়গাগুলো আছে এগুলো বড় হয়ে গেল। ওকে, এইভাবে আশা করি এটা করতে পারবেন। স্ট্রাকচারটা কেটে দেই। আর এরপরে যেটা আছে, এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ঠিক এই যে কি বলে 32 যে ফন্টের সাইজ আছে, তার ঠিক এই যে পরে যে দুটো আছে, এর পরেই ছিল এটা। এটাকে আমরা হচ্ছে কি অক্ষর চেঞ্জ করার যে অপশন ইয়েটা, সেটা বলি। তো এখান থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করি, আপার কেস করতে পারবো, লোয়ার কেস করতে পারবো, টগল কেস করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা টগল কেস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা ওই যে টাইটেলের মধ্যে লিখে ফেলছি সেই জন্য নাকি। সাধারণত আমি এটা ফন্ট চেঞ্জ করে দিলে ফন্টের জন্য হবে। হ্যাঁ, ফন্টের জন্য। ওই ফন্টের মধ্যে সবগুলাই আপার কেসে থাকে। সেন্টেন্স দিলে ঠিক আছে, এরকম হয়ে গেল। সব আপার কেস দিলে সব আপার কেস হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আসি আর কি আছে, আমি এটাতে সিলেক্ট থাকলাম। এরপরে আছে হচ্ছে বুলেট পয়েন্ট অ্যাড করা। এটা কখন কাজে লাগবে? ধরেন যে আপনার এখানে একটু অনেকগুলো লেখা আছে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। ওকে, এই তিনটা আছে, তার তিনটার মধ্যে বুলেট পয়েন্ট অ্যাড করবো কিভাবে? জাস্ট ক্লিক করবো, করলেই বুলেট পয়েন্ট অ্যাড হবে। এবং এটা প্রেজেন্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যখন কথা বলবেন, কথা বলার পিছনে তো হচ্ছে আপনার পয়েন্ট গুলো উল্লেখ থাকতে হবে। তো পয়েন্ট গুলো উল্লেখ করার জন্য আমরা এটা ইউজ করবো, এবং খুব বেশি ইউজ করবো আর কি। এরপরে এটা হচ্ছে যে লাইন স্পেসিং নামে একটা অপশন আছে, সেটা যে একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু স্পেস থাকবে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই ব্যাপারটা আপনারা সবাই জানেন, যে আমরা বাড়াইতে পারি, চাইলে সিলেক্ট করতে হবে। এই দেখেন একটু বাড়াচ্ছি, তাহলে বড় হয়ে যাচ্ছে। যদি তাও না হয়, তাহলে কি করতে হবে? মোর স্পেসিং অপশন যেটা আছে, এখানে ক্লিক করে অপশন গুলো নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা। এরপরে যেটা আছে এটা ইন্টারেস্টিং, কিন্তু এটা আমি আজকে দেখাবো না, যে এটা হচ্ছে আমরা ইয়েতে দেখবো, ইনসার্ট থেকে দেখবো। ওকে, এরপরে এটা আছে কি আছে এখানে, শেপ ফিল। এই জিনিসটা দেখি। আমি কিন্তু বলছি যে এটা কিন্তু একটা শেপ, তাই না? তাহলে যদি ক্লিক থাকা অবস্থায় আমি এখানে শেপ ফিলে ক্লিক করি, তাহলে যদি শেপ ফিল দেই, তাহলে কি হবে? আমার টেক্সট বক্স ছিল কিন্তু, তাই না? টেক্সট বক্সেরও শেপ ফিল হয়ে গেল। তারপর শেপ আউটলাইন আছে, মানে কি বর্ডার, বর্ডারের ওয়েটটা কত হবে, মানে কতটুকু মোটা হবে, মোটা দিলাম। এরপর বর্ডারের কালারটা কেমন হবে, সেটাও দিয়ে দিতে পারি আমি। এরপর আছে কি শেপের ইফেক্ট। ইফেক্টের মধ্যে কি ছিল? ওই যে 3Dর মতো দেখা যায়, কোনোটা একটু বাঁকা হয়ে থাকে, তারপর হচ্ছে শ্যাডো পড়ে, এই জিনিসগুলো আমরা ইয়ে করতে পারি। যেমন আমি যদি এখান থেকে শ্যাডো দিই, দেখেন আমি এখান থেকে একটা শ্যাডো দিব, কোন এই শ্যাডোটা দিব, ঠিক এই নিচ বরাবর, যদিও দেখা যাচ্ছে না, কারণ আমার যে ইয়েটা আছে, স্লাইডটা আছে, সেটাই কালো রঙের, কিন্তু শ্যাডো পড়তেছে, বোঝা যাচ্ছে না। এরপর আছে কি 3Dর মধ্যে, তাই 3Dর মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেমন এই যে এমন করে দিলাম, তাহলে এটা মনে হচ্ছে একদম একটা ওয়ালমেট, একদম মাটির মধ্যে রাখা আছে, এরকম ফিল দিচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা এটার ইফেক্টও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে আর, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট।
তো ফাইন্ড কি কাজ করে, আপনার পুরো স্লাইডের মধ্যে কোনো একটা স্পেসিফিক শব্দ আপনি খুঁজে বের করবেন, সেটা ফাইন্ড। এটা আমরা এমএস ওয়ার্ডেও দেখেছি। এরপর হচ্ছে রিপ্লেস। ফাইন্ড করলেন, করার সাথে ওই লেখাটা চেঞ্জ করে দিবেন। যেমন হতে পারে এমন যে আপনার একটা স্লাইড বানাইছেন বা আপনার বন্ধু বানাইছে, যে ওই বন্ধুর হচ্ছে জাস্ট কি করলেন, স্লাইডটা নিয়ে জাস্ট নাম চেঞ্জ করার দরকার পড়তে পারে, তাই না? তো ওই নাম চেঞ্জ করার ক্ষেত্রে জাস্ট আপনি রিপ্লেস করবেন, আপনার বন্ধুর নাম লিখবেন আগে, এরপরে আপনার রিপ্লেসের মধ্যে বক্সের মধ্যে এই যে রিপ্লেসে ক্লিক করলে দেখেন কি আসে, কি খুঁজবেন। যেমন আমি এখানে যে টেকনিক্যাল কথাটা কয়েকবার লিখছি, তাই না? তো আমি টেকনিক্যাল কথাটাকে সিলেক্ট করলাম, করে রিপ্লেস ক্লিক করলাম, এখানে খুঁজবো টেকনিক্যালকে, বসাই দেবো ভকেশনাল কথাটা বসাই দেবো। এরপর দেখেন এখানে আমি যদি ফাইন্ড নেক্সট করি, মানে সর্বপ্রথম কাকে খুঁজে পাবে, ঠিক এই লেখাটাকে খুঁজে পাচ্ছে। এরপর এখান থেকে রিপ্লেস করে দিতে পারবো, অথবা যদি রিপ্লেস অল করি তাহলে যত লেখা আছে সব রিপ্লেস হয়ে যাবে। আমার কয়টা আছে, এখানে একটা আছে, ঠিক এইখানে একটা আছে, আর নাই, দুইটাই আছে, তাই না? তাহলে দুইটাকে রিপ্লেস করে দিই, দেখেন দুইটা রিপ্লেসই আমার হয়ে গেল। এই যে এটাও দেখেন ভকেশনাল হয়ে গেছে, তারপর এইখানেও ভকেশনাল টেকনিক্যাল লেখা ছিল, এটাও ভকেশনাল হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা রিপ্লেস কথাটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আর কি আছে হোমের মধ্যে? হোমের মধ্যে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডেন্স। এটা আমরা হচ্ছে ওয়ার্ড এক্সেলেও দেখেছি কিন্তু, এবং এটা হয়তো আপনারা অনেকে ইউজও করছেন, কারণ আমি যেহেতু দেখাই দিচ্ছি হয়তো আপনারা বাসায় ইউজ করছেন। তো অ্যাডেন্সে কি আছে, ক্লিক করি, দেখেন কি আছে এইখানে, বেশ কিছু এক্সটেনশন আছে। মানে আমরা চাইলে ফাংশন বাড়াতে পারি, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাংশন বাড়াতে পারি। এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে, এবং এআই সাপোর্টও আছে, এআই সাপোর্টের অপশন আছে, ডিজাইন সাপোর্টের অপশন আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন এই যে design.io, এটা ডিজাইন করার জন্য খুবই ভালো একটা জিনিস, চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন আপনারা এখান থেকে। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটু ইনসার্ট ট্যাব থেকে জিনিসপাতিগুলো একটু দেখে আসি। তো আমি একদম লাস্টের ব্লাঙ্ক স্লাইডের মধ্যে চলে গেলাম, এবার চলে গেলাম ইনসার্টে। ইনসার্টের মধ্যে দেখেন প্রথমেই আমাদের হোমের মধ্যে একটা নিউ স্লাইড নামে অপশন ছিল না? এই নিউ স্লাইডের যে স্লাইড অপশনটা, এইটা কিন্তু ইনসার্টের মধ্যেও আছে। এই দেখেন ইনসার্টের মধ্যেও নিউ স্লাইডের অপশনটা চলে আসছে। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে টেবিল। টেবিল তো মোটামুটি সবাই বানাতে পারি, তাই না? যদি টেবিলে ক্লিক করি করলে এখানে টেবিল আনার অপশনটা চলে আসছে, দেখেন একদম এমএস ওয়ার্ড এর মধ্যে যা ছিল কোনো পার্থক্য নেই, একদম সেম টু সেম। তাহলে ইনসার্ট টেবিলে ক্লিক করে আমরা টেবিলের রো আর কলাম সিলেক্ট করে ইনসার্ট করে দিতে পারি। এই যে টেবিল হয়ে গেল। এবার চাইলে আমরা এটাকে ছোট করে করতে পারবো। ওকে, ছোট করে করলাম। তারপর চাইলে আমরা এই ডিজাইন চেঞ্জ করতে পারবো, এখানে অনেকগুলো ডিজাইন আছে, প্রিমেড কিছু ডিজাইন আছে, এগুলো ডিজাইন চুজ করতে পারি, চাইলে নিজের মতো করে ডিজাইন করতে পারি, তাই না? এবং টেবিল নিয়ে যা যা কাজ করেছি, যে আমরা টেবিলের যে যদি এই যে এটা যদি মিশাই ফেলতে চাই তাহলে কি করব, টেবিল লেআউটে গেলাম, গিয়ে এটাকে মার্জ করে দিব, যেটা আমরা পড়ছিলাম মার্জ করি, এই যে মার্জ সেল, যদি মার্জ করে দেয় তাহলে এটা মার্জ হয়ে গেল, দুইটাই যে এক লাইনে। ওকে, যদি পুরো টেবিলের ডিজাইনটা একদম নর্মাল করতে চাই তাহলে টেবিল ডিজাইনে চলে গেলাম, গিয়ে আমরা যেটা করবো এখান থেকে নর্মাল করে দিই। ওকে, আমার গুলোতে কিছু দেখা যাচ্ছে না, দেখি অন্য কোনো ডিজাইন আছে কিনা, এটা দিই। ওকে, এই যে এমন দেখাচ্ছে। তো টেবিল নিয়ে আমার মনে হয় যে সবাই পারবেন, কারণ এটা জিনিসটা একদম এমএস ওয়ার্ড এর মতোই, সবাই আমরা পারি। এরপরে ইন্টারেস্টিং জিনিস এবং খুবই কাজের জিনিস, কি জিনিস সেটা, পিকচার ইনসার্ট। পিকচার ইনসার্ট করবো কিভাবে, জাস্ট পিকচারে ক্লিক করব, বরাবর পিকচারটা কোথা থেকে আনবো, আমরা তিনটা অপশনই দেখছিলাম, দিস ডিভাইস, স্টক ইমেজ, নাকি অনলাইন পিকচার। ওকে, এই তিনটা অপশন আছে। তো আমি যদি দিস ডিভাইসে ক্লিক করি তাহলে আমার ডিভাইসের যে ইমেজ গুলো আছে বা ডিভাইসের যে ফোল্ডারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আমি ডাউনলোডে যাই, দেখি আমার কোনো ইমেজ আছে কিনা না রাখা। আমার এখানে বেশ কিছু ইমেজ আছে, তো ধরেন আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা এখানে চলে আসলো, এবং এই ইমেজটাকে চাইলে আমি ছোট করে করতে পারি। এবং ইমেজের যে অপশন গুলো আছে আমরা ইমেজ ওয়ার্ডে দেখছি, সব এখানে আছে। কি কি আছে, আপনারা একটা ধরেন যে আমি একটা মানুষের ইমেজ নিয়ে আসি, ইনসার্টে গেলাম, গিয়ে পিকচারে গেলাম, দিস ডিভাইস, এখান থেকে আমি একটা মানুষের ইমেজ নিয়ে আসবো। মানুষের ইমেজ আছে কি, ধরেন এখানে মনে হচ্ছে মানুষের ইমেজ আছে কিন্তু শো করতেছে না। ওকে, এই মানুষের ইমেজ নিলাম, এটা নিয়ে আমরা এরকম কাজ করছি। ওকে, তাহলে এটা চালিয়ে সরাতে পারি।
এখন এটাকে আমি একটু বড় করে নিই। এখন আপনি যদি চান যে এই মানুষের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে ফেলবেন, তাহলে কি করতে পারি? আমরা ইমেজ ওয়ার্ডেও দেখছি, যদিও খুব অ্যাডভান্স লেভেলের না এটাও জানি, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করবো এখানে, তারপর কি হবে? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই অবস্থায় জাস্ট বেগুনি কালার যে অংশগুলো এগুলো রিমুভ হয়ে যাবে, তাই না? কিন্তু বেগুনি কালার অংশগুলো রিমুভ হতে হতে কমরও তো চলে গেছে, তাই না? তো কমর কিভাবে রাখবো? যে মার্ক এরিয়া টু কিপ এখানে ক্লিক করব, করার পর কোন অংশটাকে রাখতে হবে এই অংশটা সিলেক্ট করে দেব। সরি, এখানে কি কন্ট্রোল কি চাপছিলাম নাকি? ওকে, মার্ক এরিয়া টু কিপ করলাম, এখানে যে হয়ে গেছে। এবং এইখানে এনার সম্ভবত যে মুখের মধ্যে কিছু একটা অংশ আছে, আমরা দেখছিলাম এটা ইমেজ ওয়ার্ডে, যে আসলে মুখ আর চোখ উদা হয়ে গেছিল। ওকে ওকে, তো মুখ আর চোখ আছে। এখন এই যে এই জায়গাটা হবে বেগুনি হয় নাই, তাহলে এই জায়গাটা আমাদের রাখতে হবে। তো মার্ক এরিয়া টু রিমুভে ক্লিক করবো, করে এটা এমনি সিলেক্ট করে দিলে হয়ে গেল। এই যে এখন আমাদের ইমেজটা একদম সুন্দর হয়ে গেছে। জাস্ট যে কিপ চেঞ্জ অথবা ইন্টার চাপলেই হয়ে যাবে। কিপ চেঞ্জে ক্লিক করলাম, এই যে চলে গেল। এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ। ওকে, এটা এখন চাইলে যেখানে ইচ্ছা বসাতে পারবো। আর কি করতে পারি আমরা ইমেজ থেকে? ইমেজের কালার কারেকশন করতে পারি, কোন কালারটা আমাদের সুন্দর লাগতেছে। এবং এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে খুবই কাজের একটা জিনিস। এরপর ইমেজের কালার চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে ইমেজের বর্ডার দিতে পারবো, ক্রপ করতে পারবো, তাই না? অনেক অপশন আছে এখানে, যে অপশনগুলো আমরা ওয়ার্ডে দেখেছিলাম। এরপরে কি আছে দেখি ইনসার্টে। ইনসার্টে এরপরে আছে হচ্ছে স্ক্রিনশট। এই জিনিসটা কি এটা একটু দেখি। স্ক্রিনশটের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করেন, এইখানে আপনার যতগুলা উইন্ডো অ্যাক্টিভ আছে বর্তমানে, যতগুলো কম্পিউটার উইন্ডো চালু করে রাখছেন, সেই উইন্ডো গুলো একটা লিস্ট দেখাবে। আমার বর্তমানে এইখানে এই যে একটা উইন্ডো চালু আছে, যে আমার পার্সেপ্ট এখানে এটা একটা উইন্ডো। তারপর ফাইল ম্যানেজার ওপেন করা আছে, দুইটা ফাইল ম্যানেজার ওপেন করা আছে। এরপর গুগল ক্রোম ওপেন করা আছে, দুইটা কি তিনটা। তো এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা উইন্ডো, তাই না? তো আমি যদি স্ক্রিনশটে ক্লিক করি, তাহলে দেখেন আমার মোটামুটি সব উইন্ডোই দেখাবে এখানে। এই যে এটা হচ্ছে, এই যে এটা, তারপর এটা হচ্ছে এই যে এই উইন্ডোটা, এই যে এটা, তারপর হচ্ছে এইখানে সবই দেখাচ্ছে আর কি, সবই পাবেন আপনি এখানে আর কি। তো আমি যদি এইখানে জাস্ট একটা ক্লিক করি, এইটাতে যদি একটা ক্লিক করে দেই, ক্লিক করলে কি হবে? আমার এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটা অটোমেটিক স্ক্রিনশট হয়ে আমার এখানে অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা স্ক্রিনশট হয়ে অ্যাড হয়ে গেল। ওকে, আমি এটাকে রিমুভ করে দেই, এটাকে রিমুভ করে দিই। ওকে, দেখেন স্ক্রিনশট হয়ে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাবো। আচ্ছা, তো এইটা স্ক্রিনশট আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে স্ক্রিনশটের অপশন আছে। এরকম ফটো অ্যালবাম আছে। আজকে তো আর সুযোগ হবে না, ক্লাসের টাইম শেষের দিকে। আমিও আর লিঙ্ক আজকে দিতে চাচ্ছি না, আগামী ক্লাস থেকে হয়তো দেখা যাক, হয়তো আর একটু বেশি পড়াবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। শেষ করার আগে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রেজেন্ট করা, কিভাবে আমরা স্লাইডটা শো করব। ওকে, তো স্লাইড শো করার জন্য আর শর্টকাট কিও আছে। তো আমাদের এখানে আমি আজকে দুইটা জিনিস দেখাবো, যেটা প্রথমেই দেখাইছিলাম। এটা হচ্ছে এই যে এখানে একটা ক্লিক যদি করি, আমার যেখানে আপনাদের ছবি দেখাচ্ছে আর কি, তার ঠিক নিচে এই একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও সিলেক্ট শো হবে। অথবা আমার যে কোনো একটা স্লাইডে ক্লিক থাকা অবস্থায় যদি আমি এই উপর থেকে বাটনটাতে ক্লিক করি, তাহলে বিগিনিং থেকে 1 নম্বর স্লাইড থেকে স্লাইড শো হবে। ওকে, এখন স্লাইড শো যদি করি, কিভাবে স্লাইড শো করতে হয়? ক্লিক করলাম, করলে স্লাইড শো শুরু হয়ে গেল। লেফট আর রাইট হচ্ছে আমার ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক এটা সবাই জানেন। এরপর যদি আমি মাউস থেকে ক্লিক করি, তাহলে ঠিক পরের স্লাইডটা চলে আসবে। মাউস থেকে ক্লিক করলেই তার পরের স্লাইডটা চলে আসবে, এবং লাস্টে ঠিক যেরকম একটা ব্ল্যাঙ্ক বা হচ্ছে একটা যে এন্ড অফ স্লাইড এই লেখা আসবে। ওকে, আরেকভাবে আমরা পরের স্লাইডে যেতে পারি, জাস্ট কিবোর্ডের অ্যারো কি চাপবেন, তাহলেও পরের স্লাইডে চলে যাবে। ওকে, আবার যদি আপনি চান যে কিবোর্ডে ইন্টার কি চাপবেন, তাহলেও পরের স্লাইডে চলে যাবে। ওকে, কিবোর্ডে অ্যারো কি চাপলে যেটা সুবিধা পাওয়া যায়, যে আপনি চাইলে আগের স্লাইডেও যাইতে পারবেন, পরের স্লাইডেও যাইতে, কিন্তু ইন্টার চাপলে কি হবে? শুধু পরের স্লাইডে যাবে। আবার মাউস থেকে যদি ক্লিক করেন, তাহলে শুধু পরের স্লাইডেই যাবে। ওকে ওকে, দানের চন্দ্র রায় বলছেন যে ক্লাসের সামারি গ্রুপে দেওয়ার জন্য। ওকে, আমি ক্লাসের সামারিটা গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। এবং আমি আপনাদের রেকর্ডেড ভিডিওটাও দিব, আপনারা দেখে নেবেন।
আচ্ছা, এখন একটা জিনিস আছে, ধরেন আপনি একটা ইমেজ নিয়ে আসেন, আমি একটা ইমেজ নিয়ে, আচ্ছা ইমেজ তো আছে আমাদের এখানে, এই ইমেজটা আছে তাই না, এই স্লাইডে একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে বড় করলাম, এত বড় আমার কিন্তু স্লাইডের এরিয়ার বাইরে চলে গেছে। ওকে, এত বড় করে ফেলছি। এখন যদি আমি স্লাইড শো করি তাহলে কেমন হয় দেখি, আমি স্লাইড শো করলাম, ভালো কথা, সব সুন্দর দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমার এই যে পিকচারটা ছিল, দেখেন পিকচারটা কেটে গেছে তাই না, ডান পাশে তো জায়গা ছিল তারপরে কেটে গেছে কেন? ডান পাশে আমাদের, বাম পাশে আমার জায়গা আছে, তারপর পিকচারটা কেটে গেছে। এর কারণ হচ্ছে আমরা প্রথমে এই যে স্লাইড আছে, আমার প্রত্যেকটা স্লাইডের কি করছিলাম, প্রত্যেকটা স্লাইডে একটা হাইট আর ওয়েট সেট করছিলাম তাই না, কিন্তু বর্তমানে আমি কি করতেছি, আবার পিক্সেল এত বড় বানাচ্ছি, আমার স্লাইডের যে হাইট ওয়েট সেট করছি সেটার বাইরে চলে গেছে। তো স্লাইডের ঠিক বাইরে যতটুকু অংশ গেছে, এই যে দেখা যাচ্ছে যে হালকা একটা শ্যাডো দেখাচ্ছে, ঠিক যে অংশটা আমার স্লাইডের বাইরে গেছে